হার্ট ব্লক এই কথাটা একটু লেম্যান টার্ম, মানে এটা এক্সাক্ট সাইন্টিফিক টার্ম নয়, সো অনেকে অনেক কিছু কনফিউজ করেন। কিছু কিছু লোকে হার্ট ব্লক বলতে বোঝেন যে হার্ট ব্লক হয়ে মাথা ঘুরে পড়ে গেছেন এবং তার জন্য পেসমেকার লাগছে। মেডিসিনের ডেফিনেশনে হার্ট ব্লক মানে কিন্তু একটা ইলেকট্রিক্যাল ব্লক, মানে হার্ট বিট যেটা তৈরি হচ্ছে হার্টের মধ্যে সেটা হার্টের সমস্ত চেম্বারে পৌঁছচ্ছে না, যার জন্য হার্টের পাম্পিং ক্ষমতা, পাম্পিং এর যে ফ্রিকোয়েন্সি হয় সেটা কমে যাচ্ছে। এবং আমরা ইসিজিতে বা মনিটরে যখন হার্ট রেট দেখছি দেখছি অনেক কম, 30 থেকে 40। সেই ক্ষেত্রে টেম্পোরারি বা পার্মানেন্ট পেসমেকার দিয়ে যান্ত্রিকভাবে হার্টবিট বানিয়ে হার্টটাকে স্বাভাবিকভাবে পাম্প করানো হচ্ছে। এটা এক ধরনের হার্ট ব্লক লোকে ভাবে। আরেকটা হার্ট ব্লক যেটা ট্রুলি হার্ট ব্লক, হার্টের ভিতরের ধমনীগুলোর ব্লক, যেটা সবচেয়ে সিরিয়াস ধরনের হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট এ পরিণত হয় ইভেনচুয়ালি, সেটা হচ্ছে যখন হার্টের মোটামুটি মূলত তিনটে ধমনী আছে, তার মধ্যে ছোট বড় নানা রকম ব্লক হতে পারে। কোলেস্টেরল ডিপোজিট বা ক্লটিং ডিপোজিট, মানে ব্লাড ক্লট বা থ্রম্বোসের ডিপোজিট থেকে সেইটাকে হার্ট ব্লক বলা হয় ট্রুলি। সায়েন্টিফিক ভাষায় সেটাকে বলে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কিছু কোলেস্টেরল ডিপোজিট, কিছু ব্লাড ক্লট, প্লেটলেট ডিপোজিট হয় যেটা স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ করে দেয় ধমনীতে। আর সেই ধমনীগুলো যেই হার্টের যেই মাংসর পার্টটাকে সাপ্লাই করছে, যে সেই ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই, সেটা কমে যাওয়াতে বা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়াতে সেইখানের হার্ট মাসেলগুলো সাফার করে, আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং মারাও যেতে পারে। এই ক্ষেত্রে হার্ট ব্লক বলা হয় হার্টের ধমনির ব্লক। আর কিছু কিছু মানুষ ভাবেন হার্টের ইলেকট্রিক্যাল ব্লকটাও আরেক ধরনের হার্ট ব্লক। সো এই দুটোর মানে এই দুটো যে তফাৎ আছে এটা বুঝে নেওয়া খুব জরুরি প্রথমেই। এবার আমি যেটা বেশি কমন হার্ট ব্লক, মানে হার্টের ধমনির ব্লক যেটা থেকে মানুষের হার্ট অ্যাটাক হয়, সেটা নিয়েই নেক্সট পার্ট অফ ডিসকাশনে যাব। হার্ট ব্লকেজের সিমটম নানা রকম হতে পারে। সবচেয়ে কমনেস্ট সিমটম যেটা দেখা যায় সেটা হচ্ছে বুকে ব্যথা। বুকে ব্যথা কিরকম হবে? কোনো একটা জায়গায় লোকালাইজড হবে না, সারাটা বুকে, সেন্ট্রাল চেস্টে ডিফিউজ একটা চারিদিকে ছড়িয়ে পড়া একটা ব্যথা হবে বা একটা চাপ চাপ ধরা হবে। বিশেষত যখন একটা মানুষ কোনো কাজ করছে, সিঁড়ি দিয়ে উঠছে বা ভারী কিছু তুলছে বা খুব ইমোশনালি স্ট্রেসড আছে, সেই সময় সেই চেস্ট পেনটা ফিল করতে পারবে। এবং এই চেস্ট পেনটা সাধারণত বাঁ হাতের দিকে ছড়াতে পারে বা গলার উপর দিয়ে এভাবে উঠতে পারে। এই ধরনের ব্যথাকে টিপিক্যাল অ্যানজাইনা বলে। এইটা হচ্ছে সবচেয়ে কমন সিমটম, কিন্তু হার্ট ব্লকের আরো নানা রকম সিমটম হতে পারে। বিশেষত একটু বয়স্ক মানুষের বা যাদের ডায়াবেটিস আছে বা যাদের কোনো ধরনের নিউরোলজিক্যাল ডিজিজ আছে বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এই টিপিক্যাল বুকে ব্যথাটা হয় না। তাদের কি হতে পারে? কাজকর্মের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হওয়া, গা গোলানো, বমি হওয়া, মাথা ঘোরা, দুর্বল লাগছে। যেখানে 3-4 তলা আরামসে আপনি হেঁটে যেতে পারতেন, এখন একতলার উপর গেলেই মনে হচ্ছে অসুস্থ লাগছে, বসে থাকতে হবে। এই ধরনের আহ, কাজ রিলেটেড যেই সিমটম বা উপসর্গগুলো, সেগুলোও কিন্তু হার্ট ব্লকের উপসর্গ হতে পারে। হার্ট ব্লক বা এই করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিসের নানা ধরনের রিস্ক ফ্যাক্টর হতে পারে। একটা ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর, একটা নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর। ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর মানে লাস্ট 50-70 বছর ধরে আমরা যেগুলো জেনে এসেছি, যেমন ডায়াবেটিস মানে হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশন, এছাড়া হাই ব্লাড কোলেস্টেরল লেভেল, মেটাবলিক ডিসঅর্ডার্স লাইক এক্সেসিভ বডি ওয়েট ইত্যাদি, এইগুলো হচ্ছে ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর। এবং কমনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 থেকে 95% পেশেন্টের দেখা যায় এগুলোর মধ্যে একটা বা একাধিক তাদের মধ্যে দেখা যায়। নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট যেটা আজকালকার জেনারেশনে জানা উচিত। নাম্বার ওয়ান ইজ ক্রনিক স্ট্রেস। রেগুলার স্ট্রেসফুল অ্যাক্টিভিটিতে কাজ করা, চাকরি করা, জীবনে সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল স্ট্রেস থাকলে সেটা কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর হার্ট ডিজিজের। সেকেন্ড হচ্ছে কোনো ধরনের ইনফেকশন যেগুলো ক্লটিং এর চান্স বাড়ায়, যেমন কোভিড। কোভিড বা কোভিড ভ্যাকসিনেশন যেগুলো থেকে দের ইজ আ প্রো কোয়াগুলেন্ট স্টেটাস অফ দ্য বডি, যে ক্লটিং এর চান্স বডিতে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া বাকি অন্যান্য কিছু ডিসঅর্ডার্স আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বহুদিনের বাতের সমস্যা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস রিলেটেড ওষুধ খাওয়া, এছাড়া পিসিওএস,
নানা রকমের থাইরয়েডের সমস্যা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড ইভেন লাংয়ের সমস্যা, লাং ডিজিজ, এইগুলো থেকেও কিন্তু সেকেন্ডারিলি হার্ট ব্লকেজ হতে পারে। এছাড়াও কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টরস থাকে, কিছু কিছু, যেমন হাইপার হোমোসিস্টিনেমিয়া, যেগুলো আরো প্রকটভাবে দেখা যায় ভেজিটেরিয়ানদের মধ্যে, ভিটামিন B12 বা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হোমোসিস্টিন বলে একটা কম্পাউন্ড থাকে বডিতে, সেটা বেশি হয়ে গেলে, বা জেনেটিক কারণে কোনো কোনো মিউটেশন থাকে, প্রোটিন C বা S মিউটেশন, বা কিছু অটো ইমিউন ডিজিজ যেগুলো রিমাটোলজিক্যাল ডিজিজের মধ্যেও পড়ে, যেমন লুপাস, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এই ধরনের কিছু কিছু ডিজিজও কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বা হার্টে ব্লক হওয়ার রিস্ক বাড়ায়। হার্ট ব্লকেজে যেটা খুব ইম্পর্টেন্ট জানা দরকার, যে আপনার ডায়াগনোসিস হওয়া দরকার হার্ট অ্যাটাক হওয়ার আগে। বাই দ্য টাইম আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টের একটা বড় পোর্শন অফ দ্য হার্ট মাসেল সেটা কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আপনার হার্টের পাম্পিং ক্যাপাসিটি অলরেডি কমে গেছে। কাজেই সবার এটা জানা দরকার যে হার্ট অ্যাটাক অবধি আপনি ওয়েট করবেন না। এখনকার গাইডলাইন বলে 40 বছরের উপরে সবাইকে অন্তত বছরে একবার বা 3 বছরে একবার হার্টের টেস্ট করানো উচিত, আপনার কোনো সিমটম না থাকলেও। দ্যাট ইজ ECG, ইকোকার্ডিওগ্রাম, কিছু ব্লাড টেস্ট যেগুলো রিস্ক ফ্যাক্টরকে অ্যাসেস করে, যেমন সুগার কতটা আছে, কোলেস্টেরল কতটা আছে, বাকি লাইফস্টাইল মেটাবলিক অন্যান্য রিস্ক ফ্যাক্টরস আছে কিনা সেগুলো দেখে নেওয়া, এবং একজন কার্ডিওলজিস্টকে দেখানো। এবার দ্বিতীয় হলো, যদি আপনার সিমটমস থাকে, আপনার যদি কখনো মনে হয় যে বুকে ব্যথা হচ্ছে, সেটা টিপিক্যালি হোক বা অ্যাটিপিক্যালি হোক, একবার কার্ডিওলজি কনসাল্ট করে নেওয়া ভালো। তৃতীয় কথা হচ্ছে, অনেক ছোটদের মধ্যেও বা 40 বছরের নিচেও দেখা যাচ্ছে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। কাজে মনে রাখা দরকার যে আমাদের নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর গুলো কি। ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে তারা স্মোক করছে কিনা বা ড্রিঙ্ক করছে কিনা, বা অত্যাধিক তারা ওবিজ হয়ে গেছে কিনা, সেইগুলো যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলেও তাদের কার্ডিওলজিস্টের সঙ্গে একবার রেগুলার চেক আপে থাকা দরকার। অ্যাজ ফার অ্যাজ কোলেস্টেরল ইজ কনসার্ন, যে কোলেস্টেরল লেভেল দেখা কবে থেকে জরুরি, আজকাল আমেরিকান সোসাইটির গাইডলাইন গুলি বলে যে ইভেন 10 বছরের বাচ্চা থেকে দেখা দরকার যে তাদের কোনো কোলেস্টেরলের অ্যাবনর্মালিটি আছে কিনা, কারণ খাওয়া দাওয়া যাই হোক না কেন, বহু মানুষের মধ্যে দেখা গেছে জেনেটিক কোলেস্টেরলের প্রবলেম থাকে, তাদেরকে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া বলে। কাজেই একটা ছোটবেলা থেকেই ফ্যামিলিতে একটা একটা অ্যাওয়ারনেস এর দরকার, যে কি কি আমাদের রিস্ক ফ্যাক্টর, এবং যাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যাদের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, অন্তত একবার করে হার্টটা চেক আপ করে নেওয়া, বেসিক টেস্ট করে ECG, ইকো আর রিস্ক ফ্যাক্টরের ব্লাড টেস্ট। ট্রিটমেন্ট পার্ট অফ হার্ট ব্লকেজ যদি ডিটেক্টেড হয়, ডিটেক্টেড কিভাবে হবে? এবার ধরুন ECG অ্যাবনর্মাল আছে, বা হার্ট দুর্বল আছে, বা TMT বলে একটি টেস্ট হয়, ট্রেডমিল টেস্ট। অনেক সময় ECG ইকো নর্মাল থাকলেও যদি একদম টিপিক্যাল সিমটম থাকে, টিপিক্যাল চেস্ট পেন, কর্ম করতে গেলে দুর্বলতা বা শ্বাসকষ্ট হওয়া বা বুকে ব্যথা করা, সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা হয় ট্রেডমিল টেস্ট লেখেন বা মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান লেখেন। এগুলোর কাজ হচ্ছে যে হার্টটাকে একটা স্ট্রেস করা হয়, হয় ফিজিক্যাল স্ট্রেস মানে দৌড়ানো দিয়ে ট্রেডমিলে, বা একটা ইনজেকশন দিয়ে কেমিক্যাল স্ট্রেস। এগুলো করে দেখা হয় যে হার্টের বিভিন্ন জায়গায় ঠিকঠাক করে ব্লাড যাচ্ছে কিনা, এবং সেটার এফেক্ট আপনার যেটা ECG করা হচ্ছে বা ইকো করা হচ্ছে, যেমন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি বা স্ট্রেস ECG, তাতে কোনো চেঞ্জ আসছে কিনা। এবার এই জিনিসগুলো পজিটিভ হলে কার্ডিওলজিস্ট আপনাকে বলবে হয় কনভেনশনাল অ্যানজিওগ্রাম বা CT অ্যানজিওগ্রাম করাতে, এইগুলোতে ধরা পড়বে আপনার ব্লকেজ আছে কিনা। ইউজুয়ালি ব্লকেজ 70%-এর বেশি হলে তবেই সেটাকে চিকিৎসা করা হয়। সেটাকে বলে সিগনিফিকেন্ট স্টেনোসিস বা সিগনিফিকেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিস। চিকিৎসা দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্টেন্টিং করে অ্যানজিওপ্লাস্টি, বা ওপেন হার্ট সার্জারি। সেটা কোন ক্ষেত্রে কি সিলেক্ট করা হয় সেটা ডিপেন্ড করে সেই পেশেন্টের নানা রকম ক্লিনিক্যাল প্রোফাইলের উপর, বাকি বাকি ক্যারেক্টারিস্টিক, এবং কোথায় কটা ব্লক আছে হার্টের মধ্যে তার উপরে। প্রথমত এইমাত্র আমি যেটা বললাম, 70%-এর বেশি হলে তবেই ট্রিটমেন্টের, মানে ইনভেসিভ ট্রিটমেন্ট হয়, ওপেন হার্ট সার্জারি বা স্টেন্টিং এসবের দরকার। যদি 70%-এর নিচে হয় তাহলে সেই
মানুষজনকে আমরা ওষুধ দিয়ে থাকি। যেমন ব্লাড থিনার দিই, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেলর এই ধরনের ব্লাড থিনার। তার সঙ্গে স্ট্যাটিনস দিই, যেগুলো প্লাককে বা হার্টের মধ্যে যে ব্লক গুলো আছে সেগুলোকে স্টেবিলাইজ করে, যাতে ওগুলো ভেঙে আরো বড় না হয় বা আনস্টেবল হয়ে হার্ট অ্যাটাক কজ না করে। তো প্রথম কথা হচ্ছে লোকের নিয়মিত ওষুধপত্র খাওয়া উচিত, যেগুলো ডক্টর দিচ্ছেন। যদি তারা না খান তাহলে এই ব্লকেজ গুলো বাড়তে বাড়তে যদি কোনো আর্টারিতে 90% বা 100% ব্লক হয়ে যায় এবং ক্রিটিক্যাল ল্যাক অফ ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই টু আ পার্ট অফ হার্ট হয়, যে এতটাই ব্লক হয়ে গেছে ভালো করে ব্লাড বা অক্সিজেন যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। কোনো হার্ট অ্যাটাকই মাইনর নয়। এটা একটা ভুল ধারণা আছে যে একটা হার্ট অ্যাটাক মাইনর হার্ট অ্যাটাক, মেজর হার্ট অ্যাটাক। মাইনর বা মেজর আমরা ব্লকেজের ক্ষেত্রে বলতে পারি। হার্ট অ্যাটাক কিন্তু সবসময় একটা লাইফ রিস্ক থাকে। কিছু কিছু লোক প্রচন্ড সিক হয়ে যান, বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান, বা বিপি একদম ফল করে যায়, বা হার্ট স্টপ করে হাসপাতালে আসার আগেই মারা যান। কিছু লোক অন্তত স্টেবল থাকেন, হাসপাতাল অব্দি পৌঁছান। কিন্তু ইভেন সেই স্টেবল মানুষগুলোর মধ্যেও কিন্তু প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে নানা রকম রিদম অ্যাবনর্মালিটি বা বিপি ফ্লাকচুয়েশন বা হার্ট ফেলিয়ার হয়ে মৃত্যুর চান্স অনেকটাই বেশি থাকে। তো যদি কেউ নিয়মিত এই রিস্ক ফ্যাক্টর গুলোকে কন্ট্রোল না করেন বা ওষুধ নিয়মিত না খান, they will end up with having heart attack. অনেক সময় হার্ট অ্যাটাক একটা বড়ভাবে নাও দেখা দিতে পারে। ছোট ছোট মাইনর সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে হার্টটা আস্তে আস্তে উইক হতে থাকে। সেই সব ক্ষেত্রে কিন্তু একবারে ধরা পড়ে যখন হার্টটার পাম্পিং ফাংশন একদম খারাপ হয়ে গেছে, 30% 40% কাজ করছে। সেই ক্ষেত্রে মানুষের হার্ট ফেলিয়ারের সিমটম শুরু হয়, মানে শ্বাসকষ্ট হওয়া, স্বাভাবিক কাজ করতে না পারা, পা ফুলে যাওয়া, পেচ্ছাপ কমে যাওয়া, আস্তে আস্তে কিডনির এফেক্ট করা। হুম। মেনলি লাংসের মধ্যে বেশি জল জমা, বা লিভারের মধ্যে বা পেটের মধ্যে বেশি জল জমা। এবং হার্ট ফেলিয়ার একবার হতে থাকলে সেটাকে কিন্তু ওষুধ দিয়েও রিভার্স করার চান্সেস কম। কাজেই নিয়মিত একটা ফলো আপের দরকার যদি কারোর হার্ট ব্লকেজ কখনো ডিটেক্টেড হয়ে থাকে।